আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম তারপর কমেন্ট সেকশনে দেখছিলাম আমার একটা ভিডিওর নিচে অনেকে লেখালেখি করছেন যে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড টিমটা কি কার্স কিনা। ছাদ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। খেলোয়াড়রা যখনই তাদের ফুল পোটেনশিয়ালে ইউনাইটেড এসে ঢুকে যান তারপর তাদের পারফরমেন্স খারাপ হয়ে যায়। যখন এখান থেকে আবার বের হয়ে যান তখন আবার তারা ভালো করা শুরু করেন। সেটা শুধুমাত্র প্লেয়ারদের ক্ষেত্রে না, ম্যানেজারদের ক্ষেত্রেও ঠিক একই ঘটনাই ঘটছে। আপনি দেখবেন ওলে গানার সোলশায়ার, তাকে কিন্তু ইউনাইটেড স্যাক করে দিয়েছিল। সোলশায়ার এখন বেসিকটাসে গিয়েছেন, সেখানে কিন্তু বেসিকটাসকে নিয়ে তিনি দারুণ পারফর্ম করছেন। টার্কিশ লিগে মরিনহোকে তিনি সেখানে গিয়ে টক্কর দিচ্ছেন। তো আমি জানি না আসলে প্লেয়ারদের কথায় যদি আসি, অবভিয়াসলি আমরা বেশ কিছু প্লেয়ারদের কথা বলতে পারি যারা এই সিজনেই তাদেরকে লোনে পাঠানো হয়েছিল। অ্যান্টনি তাদের মধ্যে একজন, বেটিসে গিয়ে তিনি খুবই ভালো খেলছেন। মার্কাস র‍্যাশফোর্ড অ্যাস্টন ভিলায় গিয়েছেন, মোটামুটি খেলছেন আর কি, মানে গোলের মধ্যে আছেন অন্তত সেটুকু বলা যায়, বা গেম টাইম তিনি পাচ্ছেন সেভাবে। আর অন্য অনেক এক্সাম্পল আমরা এই ধরনের আসলে পাই যে ম্যানচেস্টার ইউনাইটেডে যখন থাকে প্লেয়ারটা তখন সামহাও সে পারফর্ম করতেই পারে না। যখন সেখান থেকে বেরিয়ে আসে বা চলে যায় অন্য কোনো দলে তখন আবার ঠিকই ভালো পারফর্ম করছে। ফর এক্সাম্পল, আরো একটা এক্সাম্পল দিতে পারি, স্কট ম্যাকটমিনে, যাকে ম্যানচেস্টার ইউনাইটেড তাড়িয়ে দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে কি করেনি। তারপর আমরা ভালো একটা হেফটি অ্যামাউন্টে নাপোলির কাছে আমরা স্কট ম্যাকটমিনেকে বিক্রি করতে পেরেছিলাম, এবং স্কট ম্যাকটমিনেও কিন্তু খুব ভালো একটা সিজন কাটিয়েছেন নাপোলির হয়ে। তো যারা বেরিয়ে যায় তারা ভালো করে, যারা ইউনাইটেডে আসে তাদের পোটেনশিয়াল নাকি নষ্ট হয়ে যায়। এখন পোটেনশিয়াল নষ্ট হওয়ার যে তালিকা সেটাও কিন্তু অনেক লম্বা। সাধারণত আমরা দেখি যে কোনো একটা ভালো টিম, তাদের দলে যদি কোনো ভালো ম্যানেজার থাকে তখন কিন্তু আপনি দেখবেন যে নতুন যে প্লেয়াররা আছে তাদের ডেভেলপমেন্টে ম্যানেজারের একটা রোল থাকে, এবং তারা দিনকে দিন বছরকে বছর ডেভেলপ করে, আগের থেকে বেটার করতে থাকে। সো ডেভেলপমেন্টের যে জায়গাটা সেখানেও কিন্তু আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে খুব একটা বেশি এই ঘটনাটা ঘটতে দেখি না। একটা পর্যায়ে গিয়ে স্টান্টেড হয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে আটকে যায়, একটা পর্যায়ে গিয়ে আবারও একটা ডাউনওয়ার্ড স্পাইরালে চলে যায়। অতিরিক্ত হাইপ কি আমরা করে ফেলি কিনা ইউনাইটেডের প্লেয়ারদেরকে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হতে পারে যে যে দলের ফ্যান বেস বড় সেই দলের যে কোনো প্লেয়ারই সামহাও লাইমলাইটে চলে আসলেই ভাই তাকে নিয়ে কিন্তু তুল কালাম ব্যাপার। তিনি নতুন ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি নতুন মেসি, তিনি নতুন রিও ফার্ডিন্যান্ড, এরকম একটা তকমা আমরা সাথে করে লাগিয়ে দিই। তো এই বিষয়গুলো আমার মনে হয় প্লেয়ারদেরকে খুব একটা প্রেশারের মধ্যে রাখে। রুবেন আমরিম অ্যাজ এ ম্যানেজার তিনিও আমার মনে হয় অনেক প্রেশারে আছেন। তার আগের যে ম্যানেজার ছিলেন টেন হাগ প্রেশারে ছিলেন, তার আগে মরিনহো, তার আগে আমরা যদি বলি ডেভিড মোয়েস, ওলে গানার সোলশায়ার, যার কথাই বলুন না কেন স্যার অ্যালেক্স ফার্গুসনের এরার পর থেকে সবাই অনেক চাপে থাকেন। আমরা ফ্যানরাও প্রচুর চাপে থাকি। তো চাপটাই একটা বিশাল বড় ফ্যাক্টর আমার কাছে মনে হয়, যে আপনি যদি অ্যান্সার খোঁজেন যে কেন প্লেয়াররা বা ম্যানেজাররা ইউনাইটেডে যখন আসেন তখন তাদের ফুল পোটেনশিয়াল দেখাতে পারেন না, ডেভেলপ করতে পারেন না, আরো খারাপ হয়ে যান, বেরিয়ে গিয়ে আবার ভালো করেন। এই মাত্র মাথায় আসলো ওয়ান বিসাকা। ওয়েস্ট হ্যামে গিয়ে তিনি কিন্তু দুর্দান্ত খেলা শুরু করলেন, যার পা থেকে নাকি গোল বের হয় না, যার পা থেকে অ্যাসিস্ট বের হয় না, তিনি ফরওয়ার্ড গোয়িং প্লেয়ার না, তিনি কিন্তু ওয়েস্ট হ্যামে গিয়ে ঠিকই গোল অ্যাসিস্ট করে যাচ্ছেন। তো বিষয় আছে কিছু, আমার মনে হয় ইটস অল অ্যাবাউট দ্য মেন্টাল ফ্যাকাল্টি। প্লেয়ারদের তো কিছু জেনুইন স্কিল সেট, টেকনিক্যালিটিস, ট্যালেন্টের বিষয় থাকেই। তো আমরা আসলে এতটুকু ট্যালেন্টের একটা প্লেয়ারকে যদি এই হাইপটা দিয়ে দিই তাহলে হয়তো তার ডেভেলপমেন্টটা স্টান্টেড হয়ে যায়, সে ব্যাপারটাও আসতে পারে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। গার্নাচো, ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পলস। গার্নাচো যখন ব্রেক থ্রু করেছিলেন একাডেমি থেকে তখন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড মনে হয়েছিল যে তারা সুপারলেটিভ একটা একাডেমি প্রোডাক্ট পেয়ে গেছে, যিনি ম্যান ইউনাইটেডের অন্তত ওয়াইড ফরওয়ার্ড পজিশনে, রাইট কিংবা লেফট যে কোনো পজিশন দখল করার জন্য বহু বছরের সার্ভিস দেওয়ার মতো প্রস্তুত একজন ফুটবলার। এমনটাই হাইপ গার্নাচোকে নিয়ে উঠে গিয়েছিল যে এমনও বলা হচ্ছিল যে তার ড্রিম যেহেতু রিয়াল মাদ্রিদে খেলা, কোনো না কোনো সময় তিনি হয়তো ছোটবেলায় এক্সপ্রেস করেছেন ব্যাপারটা, বা তার চাল চলনে, আচার ব্যবহারে মনে হয় যে তার আইডল এমন কোনো পথ পেরিয়ে গেছেন ইউনাইটেড হয়ে, রিয়াল মাদ্রিদ হয়ে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথাই বলছি বেসিক্যালি। তো তার আইডল যেহেতু ক্রিস্টিয়ানো, তিনি হয়তো সেই পথ ধরে এগিয়ে যেতে চাইবেন। বাট জিনিসটা হচ্ছে যে ভাই আপনার তো ওই লেভেলের পোটেনশিয়ালটা থাকতে হবে আগে। গার্নাচো শুরুতে অসীম পোটেনশিয়াল দেখাচ্ছিলেন এবং মনে হচ্ছিল যে না, তিনি কিন্তু আসলেই একটা কোয়ালিটি প্লেয়ার। ভবিষ্যতে এক বছর পর পর যখন ডেভেলপমেন্টটা হতে থাকবে তার বেটার পারফরমেন্সেস আমরা দেখতে থাকবো। তবে অনেকটা র‍্যাশফোর্ডের মতো করেই একটা পর্যায় পর্যন্ত ডেভেলপ করে গার্নাচো কিন্তু এখন আবার নিচের দিকে নেমে আসছেন। গতকালের ম্যাচটা এজ এন এক্সাম্পল দেখুন, বা এই পুরো সিজনেই বেশ কিছু ম্যাচ আমরা দেখেছি সেখানে যে গার্নাচোর উপর যখন অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়, কোনো ম্যানেজার যখন তাকে বলেন যে তোমাকে ডিফেন্সিভলিও টাইট থাকতে হবে বা সেখানেও সাপোর্টটা দিতে হবে, মেইন যে কাজটা সেখানে গিয়ে কিন্তু তিনি অনেকটাই ল্যাক অফ কনফিডেন্সে ভুগছেন এই মুহূর্তে, এবং এতটাই ল্যাক অফ কনফিডেন্সে ভুগছেন অনেক সময় তাকে রেগুলার বেসিসে দেখলে মনে হবে যে তিনি আসলে ওই মানের প্লেয়ারই না, তার হয়তো সেই কোয়ালিটিটাই নাই, হয়তো আমরা তাকে ভুল ধরেছিলাম যে তিনি খুব দারুণ একজন প্লেয়ার, বড় মাপের একজন প্লেয়ার, ওয়ার্ল্ড বিটার হতে পারেন সামনের দিনে। সেরকম কোনো এক্সাম্পল কিন্তু আমরা দেখছি না গার্নাচোর কাছ থেকে। দেখতে দেখতে বয়সটা তো তার 23-24 হয়ে যাচ্ছে, আর ওদিকে
17 বছরের লামিন ইয়ামাল, হাফ আ সিজন, ওয়ান সিজনের মতো তার সেটেল করতে সময় লাগে না। হি ইজ অলরেডি শোয়িং দ্য ওয়ার্ল্ড হোয়াট হি ক্যান ডু। তার ট্যালেন্টের যে জায়গাটা সেটা তো তিনি কমপ্লিট করেই যাচ্ছেন, বাট ওভারঅল একটা টিমের যে ভাইব থাকে, ওভারঅল একটা এনভায়রনমেন্ট যে থাকে, যে জায়গাটায় আসলে আপনি নিজের স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারবেন, ম্যানেজার আপনাকে সেভাবে খেলাতে পারবে, অনেক ফ্যাক্টরই মিলে যায়। ইউনাইটেড ফর সাম রিজন পোস্ট স্যার অ্যালেক্স ফার্গুসন একটা খুব বাজে মেন্টাল ব্লকের মধ্যে পড়ে গেছে, স্টার্টিং ফ্রম দ্য ওনার্স টু দ্য ম্যানেজার্স টু দ্য প্লেয়ার্স টু দ্য ফ্যান্স। আমরা পুরোপুরি একটা ব্লকের মধ্যে পড়ে গেছি। এই যে ব্লকটা, এই ব্লকটা কিভাবে ভাঙা যায় আমি জানি না। অনেক সময় তো মনে হয় আসলেই আমরা কার্স মনে হয়। কি ভুল করলাম, হয়তো এত এত টাইটেল যেটাই বড় ভুল হয়ে গেছিল। এখন অনেকদিন যাবত একটা ব্যারেন রান চলছে আমাদের। রাসমুস হয়ল্যান্ড, আপনি তার রিলস দেখবেন, হাইলাইটস দেখবেন, দেখে কিন্তু মনে হবে যে হি সাচ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার, আই মিন সাচ পোটেনশিয়াল। এখন দেখেন রাসমুস হয়ল্যান্ডের খেলা, কি করছেন তিনি এই সময়টা এসে। গতকাল কি করলেন লিওনের সাথে। জার্গজি বরঞ্চ মনে হচ্ছে মোর লেভেল হেডেড, যদিও সেটা রাসমুস হয়ল্যান্ড কিন্তু একটা সময় আমি বলতাম যে হ্যাঁ এই যে হি ইজ প্লেইং ওয়েল, বাট আলটিমেটলি তো ওই পিক অ্যান্ড ট্রাফের যে বিষয়টা সেটাও সাইক্লিক ভাবে হয় না। মোস্ট অফ দ্য টাইমে আমরা ডাউনওয়ার্ড স্পাইরালেই আছি। মাঝে মধ্যে একটা দুইটা স্পাইক দেখা যায়, দেখে তখন একটু হোপ পাই যে ভাই এই প্লেয়ারটার মধ্যে মনে হয় পোটেনশিয়াল আছে। দের সামথিং রং উইথ আওয়ার ক্লাব ম্যান। আমি জানি না সেটা কিভাবে সলভ হবে কি হবে, বাট একটাই এইম, এই সিজনটা অন্তত শেষ করতে চাই একটা ট্রফি নিয়ে। দ্য অনলি ট্রফি দ্যাট ম্যাটার্স টু আস রাইট নাও, ইউএফএ ইউরোপা লিগ। সো নেক্সট থার্সডেতে লিওনকে হারাবো, সেমিতে যে যেই আসুক তাদেরকে হারাবো, ফাইনাল জিতবো। আই ওয়ান্ট দিস থিং টু হ্যাপেন অ্যাটলিস্ট ফর অ্যামোরিম সেক। কারণ এমন একটা বাজে দল সে আসার পর পেলো ফর হাফ আ সিজন, এই দল নিয়ে আসলে আপনি মানে চিন্তা করতে গেলেও আপনার চুল পেকে যাবে। অ্যামোরিম কিন্তু এই 5-6 মাসের মধ্যে দেখে মনে হচ্ছে তিনি বুড়িয়ে গেছেন, এমন একটা ইয়াং চ্যাপ। যাই হোক, এভরিওয়ানস আন্ডার প্রেসার, আই এম আন্ডার প্রেসার। আপনারাও প্রেসারে থাকবেন, কারণ আপনাদের এই ভিডিওটা দেখতে হবে, ভিডিও দেখে কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে আপনাদের কাছে কেন মনে হয় ইউনাইটেড কার্স এই মুহূর্তে। জানিয়ে দিন, কমেন্টস করে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।